দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কার, নির্বাচন ও ঐক্য নিয়ে যখন সরকার ব্যস্ত তখন রাজনীতিতে প্রায়শই দেখা যায় কাদা ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি কথার লড়াই। রাজনীতিতে আসছে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের নতুন দল। কোন পথে রাজনীতি, কোন পথে দেশ, এইসব বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণের জন্য আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি রয়েছেন। আমি শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দৈনিক দেশ রূপান্তর, এবং আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে আস্থা অনাস্থায় রাজনীতি এই শিরোনামে আমরা আজ কথা বলবো, এবং শুরুতে যেতে চাই জনাব কামাল উদ্দিন সবুজ। রাজনীতি এখন কেমন চলছে? আমরা 5 তারিখের রাজনীতি আমরা একরকম দেখেছি, এখনকার রাজনীতি কোন পথে হাঁটছে, কেমন লাগছে? ধন্যবাদ। ঠিকই বলেছেন। আসলে 5 তারিখের আগে যেই সিচুয়েশনটা ছিল, যেটা ফেসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে কিন্তু ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, বিএনপি সহ, জামাত সহ অন্যান্য যারা আছে এবং পেশাজীবী সংগঠন, সবাই কিন্তু তখন একটা এজেন্ডাই ছিল যে স্বৈরাচারের পতন ওই মুহূর্তে, এবং সেটা হয়েছে সবাই সহযোগিতায়। কিন্তু 5 তারিখের পরে নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরে রাজনীতির হিসাব নিকাশ শুরু হয়েছে এবং আজ 6 মাস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এবং পাচ্ছি। এবং যেই প্রশ্ন আপনি করেছেন আস্থা অনাস্থা যে বিষয়টা, ন্যাচারালি এখন এই মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ তো আর মাঠেও নাই, তাদের তো এখন তারা তো এখন অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, যাদের অনেক সমর্থক আছে তারা নানাভাবে ব্যাক করার চেষ্টা করছে দেশে বিদেশে থেকে। এই অবস্থার মধ্যে আমরা যে বিএনপি সহ অন্যান্য বিশেষ করে যারা ছোট বড় রাজনৈতিক দল আছে, এবং আজকে জানেন যে ছাত্রদের একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে, এখনো ঘটে না, ঘটবে আর কি, যেটা তো এটা আমরা জানি। তো এখানে ছাত্রদের সঙ্গে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নানা বিভিন্ন ইস্যুতে তর্ক বিতর্ক আছে। যেমন মির্জা ফখরুল সাহেব বা বিএনপি থেকে বলা হচ্ছে যে ক্ষমতায় থেকে বা ছাত্রদেরকে মিন করেছে, ক্ষমতায় থেকে সুযোগ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল করলে এটা তারা মেনে নেবে না। আবার বলছে যে তারা জাতীয় সংসদের নির্বাচন আগে চায়। আবার ছাত্রদের কিন্তু আবার ভিন্ন, ছাত্রদের বলছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তাদেরকে বলা হচ্ছে গণপরিষদ এবং জামাতেরও কিন্তু একই স্ট্যান্ড বলে মনে হচ্ছে। তো এই যে কতগুলি ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে হতে পারে, এটা এক একজন রাজনৈতিক দলের এক এক হিসাব নিকাশ থাকে। তো আমি মনে করি যে ফেসিবাদ যাদেরকে বারবারই বলা হচ্ছে বা তারা বলছে তাদের বক্তব্যের মধ্যে, তারা যদি চায় ফেসিবাদের আর পুনরুত্থান না হোক, তাহলে তাদের উচিত হবে বিএনপি সহ সকল, জামাত সহ সকল ছাত্রদের প্রথমে একটা বিষয়ে ঐক্যমত হওয়া যে তারা নির্বাচন করবে, অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট হবে, কি হবে না হবে সেটা নানা হিসাবে করবে, কিন্তু তারা যদি এমন অবস্থার সৃষ্টি করে যে যার মধ্যে দিয়ে যে পতিত সরকারের লোকজন নানাভাবে ইন করে যাবে, তাহলে কিন্তু এটা দুর্ভাগ্যজনক ঘটনা হবে। কারণ 5ই আগস্টের যে চেতনার কথা বলা হচ্ছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে যে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। এখন তো নির্বাচন, সংস্কার, কোন নির্বাচন আগে হবে না হবে এগুলি না তর্ক আছে। আমি যেটা মনে করি যে আস্থা অনাস্থা না, এক একটা রাজনৈতিক দলের এক এক মত থাকতে পারে এবং সেটা আছে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে, অর্থনৈতিক অনেক প্রশ্নে, এগুলাতে কতগুলি বিষয়ে ন্যূনতম তাদের এই সকল স্টেক হোল্ডার যারা 5ই আগস্টের আগে এই নেতৃত্বে ছিলেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদের একটি ঐক্যমতে আসা উচিত। তাহলে তারা নির্বাচনটাও করতে পারবে ভালোভাবে। নতুন করে যে পতিত সরকারের কথা বলছে তাদেরও ব্যাক করা ওই জায়গায় কিন্তু তাদের একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু সেটা কার্যক্রম এখনো শুরু হয় নাই। আমরা আশা করব যে সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখনই রাজনৈতিক দলগুলির সঙ্গে মিটিং করেছে, এর মধ্যে একাধিক মিটিং করেছে আপনি জানেন, লাস্ট 27টি দলের সঙ্গে করেছে, সেখানেও কিন্তু উনি রিপিটেডলি বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই, আপনাদের সবাইকে দেখলে রাজনৈতিক দলগুলোকে আমি সাহস পাই, যাতে উনিও বলেছেন যাতে স্বৈরাচার পতিত স্বৈরাচার ফিরে না আসে। তো এই জায়গার মধ্যে আমার মনে হয় একেবারে খুব দৃঢ় অবস্থান থাকা উচিত। তাহলে আপনি যে নতুন বাংলাদেশের কথা বলছেন, নির্বাচন, সংস্কার, এগুলো একটা নির্বাচন, অবশ্যই বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, কারণ গত 14 সালের পর থেকে তো বাংলাদেশের মানুষ নির্বাচনী কথাই ভুলে গেছে। কাজে আপনি যদি ওই জায়গায় কেউ ভুল করে, ওই জায়গায় যদি কোনো স্পেস পায়, তাহলে সবার জন্যই আপনার
বিপদের কারণ হবে, রাজনৈতিক বিপদের কারণও হবে, দেশের অর্থনৈতিক বিপদ, এবং জনগণই আলটিমেটলি বিপদে পড়বে। তো কাজেই এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং নির্বাচন প্রশ্নে কোন নির্বাচন আগে হবে, স্থানীয় সরকার হবে না মানে জাতীয় নির্বাচন হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হতে পারে। আপনার কাছে আমি আসবো প্রশ্ন নিয়ে। আমি একটু যেতে চাই জনাব সাঈদ খান আপনার কাছে। আপনি রাজনীতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন এবং আস্থা অনাস্থা কতটা আছে? যেটি 5 তারিখের আগে আমরা যে যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ছিল তখন এখনকার যে রাজনৈতিক দলগুলো যারা আছে মাঠে তাদের যে এই যে ঐক্য আমরা লক্ষ্য করেছি সেটা কি এখন আছে? জি, ধন্যবাদ ফখরুল আপনাকে। এবং সবুজ ভাই যে কথাগুলো বললেন এগুলো রিপিট করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি একটু অন্য জায়গা থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে 5 তারিখের আগে যে জাতীয় ঐক্য সেটি এখন আছে কিনা, এটি এখন আর হিসেব করবার বিষয় না। এখন হচ্ছে যে জায়গাটিতে অনাস্থা তৈরি হয়েছে, আস্থার তো প্রশ্নই ওঠে না, অনাস্থা সৃষ্টি হয়েছে এবং অনাস্থা প্রকট হচ্ছে ডে বাই ডে। সেক্ষেত্রে অনাস্থাটা কেন জন্ম নিয়েছে? যেমন 5 আগস্ট যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর মূল আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, যে কানেক্টিভিটি, সেটি ছিন্ন করে ফেলেছিল শেখ হাসিনা সরকার লাস্ট 15 ইয়ার্সে। যদি 15 বছর না ধরলেও লাস্ট 10 ইয়ার্সে সেটি একেবারে শেষ করে দিয়েছে। এই রাষ্ট্র জনগণের ছিল না। রাষ্ট্রের যে মৌলিক মানবিক দায়িত্ব বা অধিকার জনগণ যেটি রাষ্ট্রের কাছে পায়, সেটি থেকে জনগণ বঞ্চিত ছিল। এরকম বঞ্চনা বা বৈষম্যের কারণে পুঞ্জীভূত যে রূপ, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এবং জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সাথে জনগণের যে চুক্তি, যে সম্পর্ক, সেটি পুনঃপ্রতিষ্ঠা করা। এবং এর পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে, এবং এখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও এই আন্দোলনে ছিল, শুধুমাত্র তারা তাদের স্ব অধিকার ফেরত পাওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে যেটা নিশ্চিত করার কথা ছিল, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা কিন্তু আসলে পূরণ করতে পারেনি। যেমন একজন রিক্সা চালকের আকাঙ্ক্ষা ছিল তিনি তার ভাতের প্লেটে যে প্রোটিনের ঘাটতি, যে খাদ্য ঘাটতি, সেটি পূরণ হবে। একজন শিক্ষার্থীর আকাঙ্ক্ষা ছিল সে শ্রেণীকক্ষে সঠিক পাঠদান পাবে এবং শিক্ষার পরিবেশ ফিরে পাবে। তেমনি একজন সাধারণ নাগরিক, যেমনি আমি একজন সাংবাদিক, আমার আকাঙ্ক্ষা ছিল আমি স্বাধীনভাবে আমি লিখতে পারবো। একজন একেবারেই কোনো রাজনৈতিক দলের বাইরের মানুষ যারা, তাদের আকাঙ্ক্ষা ছিল আমি ভালো নেই, এটি নিঃসংকোচিতে বলতে পারার অধিকার, এই আকাঙ্ক্ষা। সুতরাং এই সবগুলো আকাঙ্ক্ষা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সেটি কতটুকু সফল হয়েছে সেই বিশ্লেষণে বা সেই মূল্যায়নে যাবার সময় এখনো হয়নি। এখানে কতটুকু মানে আমি দেখছি যে 10%ও কিন্তু তারা সফল হয়নি। তারা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি করতে পারেনি, এবং নিত্যপণ্যের যে বাজার মূল্য, সামনে রমজান, সেটিও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা শুনেছি পক্ষান্তরে কি অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা বলেছেন যে বাজার সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন, যেটি তারা পারছেন না, অনেকটা অসহায়ত্ব তারা প্রকাশ করে ফেলেছেন। সুতরাং এই যে জনগণ, এই যে নাগরিক, এই নাগরিকগুলো কিন্তু বিভিন্ন মত পথে বিভক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলে আছে। সুতরাং এক কথায় বলতে গেলে কোনো রাজনৈতিক দলেরই আকাঙ্ক্ষা, কিন্তু বেসিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই জায়গা থেকে এই সরকারের উপরে যে দায়িত্ব 5 আগস্টের পরবর্তী এই জনগণ দিয়েছিল, সেই দায়িত্ব পুরোপুরি পালন করতে সফল হয়নি। প্রকারান্তে আমরা দেখছি কি সংস্কার না নির্বাচন, এই বিতর্ক তুলে এই তর্ক মাঠে ছেড়ে দিয়ে মানুষের মৌলিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি থেকে সরে গেছে। এই সংস্কার নির্বাচন দুটি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা। সংস্কার তো আপনি জন্মের পর থেকে সংস্কার হতে হতে আজকে এই পর্যন্ত আসছেন, এটি তো চলমান প্রক্রিয়া, আপনি শেষ করতে পারবেন না। ডেডলাইন দিয়ে কখনোই সংস্কার হয় না। আপনি পারেন কি আজকে কোন রঙের শার্টটি পরবেন সেটি আজকে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আপনি আগামী 10 দিনে কোন দিন কোন শার্টটি পরবেন সেটি কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আর নির্বাচন হচ্ছে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম। বহুল প্রতীক্ষিত, গত 15 বছরে বহুল প্রতীক্ষিত না, আপনি নির্বাচন একমাত্র আকাঙ্ক্ষা ছিল নির্বাচন, কারণ রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ছিল, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং করা। এই ভোটাধিকার প্রয়োগ করে যখন নাগরিক তার প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে, তখন সেই প্রতিনিধির কাছে তিনি জবাবদিহিতা চাইতে পারেন, যেই জবাবদিহিতা সৃষ্টি করতে পারেনি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সুতরাং এই জায়গাটিতে একটি বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এখন জাতীয় ঐক্যের যে কথাটি বললেন, পারার পথে এগুচ্ছি, কিন্তু সেটি কাঙ্ক্ষিত গতিতে এগুচ্ছি না। রাজনৈতিক দলগুলোর দায় কি এখানে? রাজনৈতিক দলগুলোর অবশ্যই দায় রয়েছে। রাজনৈতিক দলগুলো
তারা এই সরকারকে দায়িত্ব দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো তারা জনগণের পালস তারা ধরতে পারেনি। তারা জনগণের পালস ধরে যদি নির্বাচনের জন্য প্রেসার দিত, অবশ্যই আমি মনে করি সেটি যৌক্তিক ছিল। এখন এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে যে তারা সরকার গঠন করবে, তারা ক্ষমতাকে কেন্দ্র করে, কিন্তু এখানে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু তাদের এই ডিমান্ডের মধ্যে নেই। যদিও দুইটির সমন্বয়ে একটি ডিমান্ড, সেটি হচ্ছে নির্বাচন। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেটি অবশ্যই সাধুবাদ জানাই, সংস্কার অবশ্যই দরকার আছে, কিন্তু তার মানে এই না যে সবগুলো সংস্কার শেষ করে আপনি নির্বাচন দিতে পারবেন। এবং সবচেয়ে বড় অনাস্থা তৈরি হয়েছে যে জায়গাটিতে, সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে। আপনি একজন মাঠের রিপোর্টার হিসেবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচন, যেটি একবারে কখনোই শেষ করতে। আমি প্রসঙ্গে যাব, কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন পাল্টাপাল্টি তর্ক বিতর্ক কাদা ছড়াছড়ি হচ্ছে, সেটি কেন হচ্ছে? মানে এটি আসলে আস্থাও না, এটি অন্য কিছু না, অনৈক্যও না, এটি হচ্ছে প্রতিযোগিতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবেন, কারা কত বেশি প্রভাবশালী হবেন, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে ঐক্য আছে, আস্থাও আছে, সবই আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য কোনো ফাটল নেই, আমি এটা মনে করি। ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, সবগুলো দল ঐক্যবদ্ধ, একদম ক্লিয়ার। আমি আপনার কাছে আবারও আসছি, আমি একটু কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই। আগামী নির্বাচন, আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রাজনীতিতে নানান বিতর্ক আছে। অনেকেই বলছেন যে তাদের গত 15 বছরে যে গুম খুন গণহত্যা জুলাই আগস্টের তার বিচার হবে, দেন তারপরে হয়তো তার অংশগ্রহণ করা উচিত। সেই বিচারের পথে কতটা আমরা এগুচ্ছি? ধন্যবাদ। আসলে প্রথম হচ্ছে যে গত পতিত সরকারের যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি মানবতা বিরোধী অপরাধ এবং আপনার গণহত্যার জন্য, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গত সরকারের অনেক উচ্চ পর্যায়ের লোকজন এবং অনেকে এর বাইরে যারা সহযোগী ছিল, বিশেষ করে আপনার ব্যুরোক্রেসিতে, পুলিশে, এদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা ছিল যে এই ধরনের একটি ফ্যাসিবাদী সরকারের মানে এই ধরনের মানে দুর্বিষহ করে বাংলাদেশকে একদম একটা মানে খাদের কিনারে নিয়ে আসা, গর্তের মধ্যে ফেলে দেওয়া, এই বিচারটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে কতগুলি বিচার সম্পন্ন করে ফেলা উচিত ছিল, কিন্তু 6 মাস হয়ে গেছে। সেই হিসেবে কিন্তু বিচার প্রক্রিয়া যতটুকু এগুলো দরকার এগুই নেই। এর মধ্যে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারপরে ভারতকে বলেছে যে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার এইভাবে তাকে ফেরত চেয়েছে, যদিও ভারত সরকারের কোনো অবস্থান সেখানে স্পষ্ট না, এখনো করেনি, কারণ তাদের কার্যক্রম তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের কথা হলো যে এই যে বিচার প্রক্রিয়াটা, এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ে করতে পারলে কিন্তু ওখানে কিন্তু আপনার কিন্তু এই যে আওয়ামী লীগের আসা না আসার অনেক কিছু কিন্তু কিছুটা সেটেল হয়ে যেত। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখনও তো এই সরকার বা যারা ক্ষমতা, তারা তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে নাই, রাজনীতি শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। তা এখন আওয়ামী লীগের যেই ফেসিবাদী চরিত্র এবং তাদের যেই কর্মকাণ্ড গত 15 বছরে, এটা যদিও কোনো সার্ভে নাই, আমি জানি না, বাংলাদেশের অনেক মানুষই মনে হয় আওয়ামী লীগের রাজনীতির নামে যেগুলো করে আর আওয়ামী লীগ সেগুলোর মানে পুনরায় দেখতে চায় না। তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনো না কোনো ফর্মে যদি কোনো জায়গায় বসে, সে একই আচরণই করবে। তো কাজেই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না যে তাদের রাজনীতি তারা করা মানে তাদের কি মানে কি জনগণ তাদেরকে দিবে কি না, মানে সে অ্যাক্সেস দিবে কি দিবে না, সেটা কিন্তু একটা বড় আলোচনা। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো শুধু ছাত্রদের কাছ থেকে শোনা যায় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাদেরকে আর কোনোভাবেই বাংলাদেশের মাটিতে তাদেরকে এবং নিশ্চিহ্ন করে দিতে হবে, তারা এইভাবে কথা বলে। কিন্তু বিএনপি বা জামাত কিন্তু এইভাবে ব্যাপার কথা বলছে না। তারা বিএনপি তো অত্যন্ত সবচেয়ে সর্ববৃহৎ দল, তারা পলিটিক্যাল কথা বলছে। তারাও এই ফ্যাসিবাদের বিচার চায়, গত ফ্যাসিবাদের বিচার চায়, তারাও এই মানে তাদের যে কর্মকাণ্ড সেই বিচার চায়। তা আমি মনে করি এই বিচারগুলো হলেও কিন্তু কয়েক ধাপ এগিয়ে যেত, কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করা উচিত। কতগুলি বিচার না হলে কিন্তু এই সরকারের উপর এই দায়টা বর্তাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসা না, সেখানে একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক কিন্তু আছে। আপনি যত কিছুই করেন না কেন, বাংলাদেশে এখনও বাংলাদেশের মানুষের
একটা ইয়ের মধ্যে আওয়ামী লীগের একটা ফ্যাকশনের মধ্যে মনস্তত্ত্বের মধ্যে তারা যদি বাংলাদেশকে বিকিয়েও দেয় তখনও তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে। এই ধরনের তারা কিন্তু আওয়ামী লীগের একটা ধর্ম মনে করে, এই টাইপের, মানে এটা ক্ল্যান এবং একটি ডগমেটিক ইয়ের মতো তাদের, মানে এটা পলিটিক্যাল পার্টির বিহেভিয়ারের মতো না, মনোনৈতিক একটা পার্টি। তো কাজে এই ধরনের সিচুয়েশনে আওয়ামী লীগের কিছু সমর্থক কিন্তু রয়ে গেছে, তারা চুপচাপ আছে। তো কাজে তারা যদি কোনো না কোনো ফর্মে রাজনীতি করার সুযোগ পায়, কোনো না কোনো ফর্মে বাংলাদেশের কোনো না কোনো কর্মকাণ্ডের সঙ্গে আসার সুযোগ পায়, আবার বাংলাদেশে ডিস্টার্বেন্স হবে। এখন এইটা সেটেল কিভাবে হবে, রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে সাথে নিয়ে। বাট আমি তো মনে করি সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় যাওয়া যেতে পারে। নিশ্চয়ই, আমি আসবো আপনার কাছে। আমি একটু সাইদ খান আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে সংস্কারের লক্ষ্যে, সংস্কার মানুষের আকাঙ্ক্ষা, সংস্কারের আকাঙ্ক্ষা আছে, সেই সঙ্গে কিন্তু মানুষের গত 15 বছরের ভোটাধিকার হরণের একটি বিষয় রয়েছে এবং নির্বাচনের আকাঙ্ক্ষাও কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবল। প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনটি হচ্ছে না, সংস্কার কত দূর, এই প্রশ্নটি রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, দেশবন্ধু নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। কথা বলছিলাম যেমন সাইদ খান আপনার কাছে যে প্রশ্ন, সংস্কার কত দূর, মানুষের আকাঙ্ক্ষা, বহুল প্রতীক্ষা মানুষের নির্বাচন, একই সঙ্গে সংস্কারও, এটি নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। আসলে সংস্কারটাই সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল এই সরকারের। সংস্কারটার একটা বিশাল একটা জায়গা, এই জায়গাটি নিয়ে এত বেশি আলোচনা না করাই ভালো। যেমন নির্বাচনের প্রশ্নে যদি আসি, সরকার কিন্তু নির্বাচনের কথা বলছে, সরকারও নির্বাচনের পথে এগোচ্ছে, এরকম আমরা অলরেডি ঘোষণা পেয়েছি। এখন স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, সেটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন, আমি যে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, যে সবচেয়ে বড় ইলেকশন এটি এক ধাপে করা সম্ভব না, সেটি অন্তত 4টি ধাপে এই ইলেকশনটি অনুষ্ঠিত হয়। এখন এই 4 ধাপের ইলেকশন শেষ করতে হলে সরকারকে মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় নিতে হবে। তার মানে কি 1.5-2 বছর পরে আপনি জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছেন? এটি কিন্তু এক ধরনের প্রশ্ন রেইজ করেছে, যেটি কিন্তু এখনো অমীমাংসিত। সুতরাং এরপরে আবার যদি জাতীয় সংসদ নির্বাচন করতে হয়, সেটির জন্য আরো 6 মাস সময় লাগবে। তার মানে 2 থেকে 2.5 বছরের একটা টেনিউর যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে, এই জায়গাটি কিন্তু রাজনৈতিক দলগুলো মানছেন না, যেই কারণে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব এবং অনাস্থা দুটি তৈরি হয়েছে। আরেকটি বিষয় যেটি আমি বিষয়টি বলতে চাচ্ছি, যদিও আপনি সবুজ ভাই প্রশ্নটির উত্তর দিয়েছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। ছাত্ররা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে রাখা যাবে না। আমি এই যুক্তিকে সমর্থন তখনই করি যখন এটি আদালতের মাধ্যমে আসবে। কারণ যেহেতু এখনো পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি করে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে, ওরকম কোনো প্রজ্ঞাপন দেয়নি। সুতরাং এটি আদালতে যে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের যারা দায়িত্বশীল ছিলেন, তাদের নানান অপরাধে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। আদালত যদি তাদের অপরাধের বিচার করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু সেই সাংগঠনিক দক্ষতা বা সেই সাংগঠনিক শক্তি ধরে রাখতে পারবে না। এরপরে আদালতের মাধ্যমেই কিন্তু এই বিষয়টি ফয়সালা হওয়া উচিত। সুতরাং বহুদলীয় গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সমাধানে পৌঁছানো যাবে না। এবং সর্বশেষ যে বিষয়টি আপনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটি একটু আবার করুন। সংস্কার কত দূর? সংস্কার আসলে চলমান, সংস্কার চলবে, 100 বছর পরেও চলবে, কিন্তু সংস্কার সীমিত করা উচিত। ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে সরকার, ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে সরকার, এর মধ্যে যে যৌক্তিক বা প্রয়োজনীয় যাই বলি না কেন, সেই সংস্কারের প্রক্রিয়া এগুচ্ছে, যে গতিতে এগুচ্ছে, একটুও সংস্কার হবে বলে আমার মনে হয় না। একটুও হবে না? একটুও হবে না। জি, আমি একটু জনাব কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই। আমি একটু ছাত্রদের নতুন দল আজকে বা 2-1 দিনের মধ্যে তাদের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্ররা যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল সে আন্দোলনে বা বিপ্লবে, তারাই একটি নতুন প্ল্যাটফর্ম খুলতে যাচ্ছে। রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বা কোনো প্রভাব ফেলবে? ছাত্রদের নতুন রাজনৈতিক যে দল গঠিত হতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু কেউই বিরোধিতা করেছে বলে আমি এখন স্বাগতই জানিয়েছি, সবাই স্বাগত, এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও কিন্তু স্বাগত জানিয়েছে। তারা হয়তো বলেছে যে সরকারের প্যাট্রোনাইজেশন নিয়ে রাজনৈতিক দল গঠন করা উচিত না, সেটা তো যৌক্তিকভাবেই বলেছে। কিন্তু আবার
ছাত্ররা যেমন দেখেন, 15-16 বছর বিএনপির মতো একটি রাজনৈতিক দল অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের নেতা কর্মী মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, জামাতেরও মারা গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও মারা গেছে, এবং পেশাজীবীদেরও অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা নিজেরাও হয়েছি সাংবাদিক হিসেবে। কাজেই ছাত্ররা যে একটা যেটা সম্ভবত নাগরিক শক্তি হিসেবে আসছে, যেটা যতটুকু নাগরিক কমিটি, সেটা যদি আসে সেটাকে সবাই ওয়েলকাম করে। কারণ তারা এই গণ অভ্যুত্থানের 5ই গণ অভ্যুত্থানের নেতৃত্বে তারা ছিল, একদম ফ্রন্ট লাইনে ছিল। এই যে আশা, এটা আমার মনে হয় না, আমার মনে করি সবাই স্বাগত জানিয়েছে, এবং তাকে থাকার দরকারও আছে বলে মনে করি। এই জন্যই দরকার আছে যে সরকার, পতিত সরকারের কথা, তারা যেভাবে পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনও যেসব কথাবার্তা বলছে, এইগুলোরও কিন্তু অনেক সমর্থক আছে বাংলাদেশে। এটা যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা একটা গণতান্ত্রিক দল, তারা একটা ম্যাচিউর রাজনীতি, তারা তো রাজনৈতিক ভাষায় কথা বলবে। কিন্তু আমার কথাটা হচ্ছে সকল স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, ছাত্র এবং যারা ইসলামিক দলগুলো আছে, কিন্তু বামপন্থী দলগুলি আছে, সবাই আমি মনে করি আপনার তাদের যে নির্বাচনের প্রশ্নে, কারণ ছাত্ররা যে রাজনীতি করছে তারা কিন্তু নির্বাচনকে আপাতত সামনে রেখে, বা তারা হয়তো ভবিষ্যতের অনেক কিছু চিন্তা করছে, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, তারা কতটুকু করতে পারবে কি পারবে না সেটা এটা এখনও বলার সময় আসেনি। কিন্তু আমি মনে করি যে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের দীর্ঘ এসব রাজনৈতিক দলে কি হয়েছে কি অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদরা আছে, তো এরা কিন্তু তরুণ বয়সে, কাজে তাদের অভিজ্ঞতার কিন্তু ঘাটতি আছে। এই যে একটা জায়গা, এই জায়গাটার মধ্যে আমি মনে করি সমন্বয়ের রাজনীতিটা তারা করতে পারে ইচ্ছা করলে। বিএনপিরও একটা আপনার আছে, মানে কি ধরনের সমন্বয়? আমি বলছি যে অভিজ্ঞতা, এবং বিএনপির একটা অনেক সমর্থক, অভিজ্ঞতা এবং তাদের যে জনসমর্থন বিএনপির, আবার ছাত্রদের কিন্তু অভিজ্ঞতাটা কম, তাদের অভিজ্ঞতাটা অত নাই। এই যে একটা রাজনীতি, মানে দেশ পরিচালনা করার জন্য আপনি যদি এমপি হন, কালকে আপনি যদি মন্ত্রী হন, তাহলে দেশ পরিচালনা করার ব্যাপারটা আসে, রাজনীতি করতে গেলে অভিজ্ঞতার ব্যাপারটা আসে। এই জায়গার মধ্যে তাদের এক্সচেঞ্জ থাকা উচিত, এটা আমি মনে করি। বিভিন্ন, শুধু বিএনপি না, বিভিন্ন রাজনীতি দলের সঙ্গে তাদের ছাত্রদের রাজনীতি, তাদের হয়তো আদর্শ নিশ্চয়ই ম্যানিফেস্টোতে তাদের থাকবে, সেটা তারা তাদেরটা, কিন্তু এই যে অভিজ্ঞতা এবং এই যে তাদের মানে ভবিষ্যতে যে তাদের যে ভাবনা, রাজনৈতিক ভাবনা, সেটাকে ভালো করার জন্য কিন্তু এই জিনিসগুলি তাদের দরকার আছে। তো কাজেই আমি মনে করি যে তারা যে আওয়ামী লীগকে আসতে দিতে চায় না রাজনীতিতে, বা এইগুলি যদি এই বিএনপি সহ, জামাত সহ এবং ছাত্রদল সহ সবাই রাজনৈতিক দলগুলি যদি রাজনৈতিকভাবে যদি কর্মকাণ্ড পরিচালনা করে, আওয়ামী লীগ কিন্তু অনেকভাবেই কিন্তু মানে আপনার হয়ে যাবে, অনেক একবারে মিনিমাইজ, তারা কিন্তু একদম চলে যাবে মানে রাজনৈতিকভাবে। আর একটা হলো বিচার, যেটা আদালতের মাধ্যমে, যেটা মানে বিচারের প্রক্রিয়া, দুইভাবে যদি তারা করতে পারবে, রাজনৈতিকভাবে এবং মানে মাধ্যমে, বিচারের মাধ্যমে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি যেটা বলে, আমি যেটা বললাম আগে, হতে মানুষ যেটা অপছন্দ করছে, সেখানে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না। তাহলে আপনি ফেসিবাদী আচরণও হইল না, কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণও হইল না, আবার যে আওয়ামী লীগের যে মানুষ, বেশিরভাগ মানুষ চায় না, সেই জিনিসটাও আপনার কাছাকাছি যেতে পারলেন। ধন্যবাদ জনাব সাইদ খান। আপনার কাছে একই রকম প্রশ্ন, যে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি দল আসছে, সেটি আজকে বা 2-1 দিনের মধ্যে, এই মাসে আসার কথা, শেষ দিকে রাজনীতিতে কি প্রভাব ফেলবে? জি, আমি ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম করি, কারণ এই মুহূর্তে গত ফ্যাসিবাদী রেজিমের সময় আসলে বাংলাদেশে একটি রাজনীতি শূন্য একটি রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার। সেখানে দেখেন আওয়ামী লীগ কিন্তু ছিল না, গত 10 বছরে কিন্তু আওয়ামী লীগ ছিল না। বিরোধী রাজনৈতিক দলকে দমন পীড়ন করে একেবারে শেষ করে দেবার জন্য যা যা করবার সবই করেছে। ইনফ্যাক্ট প্রতিপক্ষকে ধ্বংস করতে গিয়ে কিন্তু নিজেই আমলা নির্ভর হয়ে এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে তিনি কিন্তু নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগকেও শেষ করে দিয়েছেন। এই যে বিরাট একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা পূরণ করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তি হিসেবে এই ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল নিয়ে আসে, সেটিকে আমি নাগরিক হিসেবে সাধুবাদ জানাই। এবং আমি ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন সুষ্ঠু ধারার রাজনীতি করে বিকশিত হয় এবং বড় শক্তি, বড় রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হয়, এবং সেটি হবার সুযোগ রয়েছে। কারণ গত 15 বছরের দুঃশাসন দেখে দেখে সাধারণ নাগরিকরা কিন্তু ক্ষুব্ধ, এক ধরনের রাজনীতি বিমুখ হয়ে গেছে। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এবং দেশপ্রেমের জায়গা থেকে
একটি প্রজন্মের মধ্যে কিন্তু দারুণ রাজনৈতিক সচেতনতা রাজনীতি কি সুস্থ ধারা ছিল? এবং গত 15 বছর তো রাজনীতি ছিল না, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে একটি প্রজন্ম যে ঘুরে দাঁড়িয়েছে, রুখে দিয়েছে দুঃশাসনকে, সেই জায়গাটি কিন্তু রাজনৈতিক, সেটিই কিন্তু একটি রাজনীতি। আপনি জনগণের আকাঙ্ক্ষার কথা বলছেন, কিন্তু মানুষের কিন্তু সুস্থ সংস্কৃতির রাজনীতির আকাঙ্ক্ষাও কিন্তু এখন ছাত্ররা যদি সেদিকে ফিরছে। এখন ছাত্ররা যদি সুষ্ঠু ধারার রাজনীতি করতে পারে, এবং বিএনপি জামাত সহ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে এই মানুষের কাছে টিকে গেছে, তারা কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক রাজনীতি চর্চা করেই টিকে গেছে। এখন আরেকটি শূন্যতা রয়েছে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতির দৃশ্যপট থেকে অনেকটা হারিয়ে গেছে বা পালিয়ে গেছে, সেই শূন্যতা পূরণের জন্য নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের কিন্তু ভালো করবার সুযোগ আছে। এবং সবুজ ভাই যেটি বললেন যে সরকারে থেকে যেটি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, আমি মনে করি যে সরকারের কোনো প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়াও যদি ছাত্ররা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে, আমি নাগরিক হিসেবে সেটিকে অবশ্যই সমর্থন জানাই এবং গণতান্ত্রিক শক্তি হিসেবে তারা ভালো করবে বলে আমি বিশ্বাস করি। জি, আমি একটি বিরতি থেকে ফিরে এসে আবার এই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই জনাব কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আসি। রাজনীতি কি সুস্থ ধারায় ফিরছে বলে মনে হচ্ছে বা ফিরবে? আপনার সেই দেখেন নাকি আবারও সেই 15 বছর আগের যে আওয়ামী লীগের আমলের বিরোধী দলকে পেটাও, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দাও, এই ধরনের ইয়েতে থাকবে? আমি মনে করি এই রাজনীতি কি সুস্থ ধারায় ফিরবে কি ফিরবে না, এর অনেক কিছু অনেকাংশে নির্ভর করে এখন যে রাজনৈতিক দলগুলি নেতৃত্ব দিচ্ছে, বিএনপি সহ যারা আছে, বিএনপি, জামাত, ছাত্র যারা রাজনৈতিক নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে, এবং অন্যান্য দলগুলি, তাদের উপরে নির্ভর করবে। বিএনপি তো সংস্কারের প্রস্তাব দিয়েছে যে তারা তাদের 31 দফা। না, আপনার প্রথম প্রশ্নটা ছিল তো কি বলে রাজনীতিতে সুস্থ ধারা ফিরবে কি? সুস্থ ধারা তো সবাই কিন্তু সংস্কারের কথা বলছে। আমি আসছি, সুস্থ ধারা কিন্তু ফিরেছে, কিন্তু সুস্থ ধারা ফিরেছে এই অর্থে ফিরেছে, দেখেন গত 16 বছর দেশে তো কোনো রাজনীতি ছিল না। আমি আপনাকে একটা কথা বলি, যে রাজনৈতিক দলটি গত 15-16 বছর ধরে বাংলাদেশকে সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে, সে আওয়ামী লীগের কথা যেটা বলা হয়, তারা কিন্তু রাজনৈতিক শক্তি হিসাবে এই কাজগুলি করে নাই। কিন্তু গত 16 বছর কিন্তু আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল ছিল বলে আমি মনে করি না। কারণ রাজনৈতিক দলের তো আচার আচরণ, বিহেভিয়ার, কর্মকাণ্ড রাজনৈতিকভাবে হতে হবে। তারা যেটা করেছে, রাষ্ট্রকে ব্যবহার করে, আওয়ামী লীগের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিরোধী মত এবং দলকে ধ্বংস করা, বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে সম্মুখীন করা, লুটের রাজত্ব কায়েম করা, এগুলো তো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। আপনি বলেছেন যে একটি সরকার চলে গেছে, অন্তর্বর্তী সরকারের সময় সুস্থ ধারা ফিরেছে, কিন্তু সেটি ক্ষমতাসীন কোন রাজনৈতিক সরকার থাকলে তখন সুস্থ ধারা থাকবে। আসছি এখন যে 15-16 বছর আমরা যে তাণ্ডব দেখেছি, সেখান থেকে একটা রিলিফ পেয়ে এক ধরনের সুস্থতার দিকে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলি বিহেভ করছে, কিন্তু ওই যে বললাম যাবে কি যাবে না সেটা রাজনৈতিক দলগুলি এবং বর্তমান সরকার যারা আছে তাদের যে বাকি যে কয়েক মাস বা যতদিনে থাকে তাদের কর্মকাণ্ডের উপরও নির্ভর করে। এখানে কিন্তু বিষয়গুলি ইন্টার রিলেটেড। তো কাজেই আপনি যেমন বিএনপি গত 16 বছর কিন্তু, বা জামাত বা অন্য যারা রাজনীতি করা চায়, তারা রাজনৈতিক দল হিসাবে ফেস করার চেষ্টা করেছিল গণতান্ত্রিকভাবে, কিন্তু তারা কিন্তু পারে নাই। কারণ এই কারণেই পারে নাই, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিকভাবে ফেস করে নাই, রাষ্ট্রকে ব্যবহার করে তারা একটা গুন্ডাতন্ত্রের একটা রাজত্ব কায়েম করেছিল, সেজন্য পারেনি। তো কাজেই এখন যে ধারা সূচিত হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ মনে করে যে রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে, কিন্তু আবার একটা শঙ্কাও রয়ে গেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে, কারণ এখন যারা বড় রাজনৈতিক দল বিএনপি সো আরও যারা আছে, তারা মনে করেন ভবিষ্যতে যে নির্বাচনটা হবে, যে সরকার ক্ষমতায় আসবে, সেটা কোয়ালিশন গভর্নমেন্ট হোক বা যে ফর্মে হোক, বা যারা তারা কিভাবে আচরণ করে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তো কাজেই আমি যেটা মনে করি যে একটা আমাদের বাংলাদেশের মানুষ গত 14 সাল থেকে নির্বাচন, যেটা বলেছি, নির্বাচনে দেখেন নির্বাচনটা হয়ে যাওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে, একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে আসা উচিত। সবাই থাকবে, ছাত্ররা তো আছেই, বিএনপি জামাত যারা আছে, কিন্তু এটাকে
একটা নির্বাচন হয়ে গেলে যে বাংলাদেশের সকল রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে, বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনৈতিক ধারায় ফিরে আসবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। পরপর রাজনৈতিক, এগুলো তো গণতন্ত্রের কথা যেটা বলি সেটা তো আমরা মুখে বলি, এটা তো চর্চার বিষয়। বিশ্বাস করতে পারছেন না, আপনি কি আস্থা রাখতে পারছেন না রাজনৈতিক দলগুলো? না, রাস্তা রাখতে পারছি। বিভিন্ন দফা দিচ্ছেন। না, এটা থাকবে না, না, ওইটা না, আস্থা তো ডেফিনেটলি আছে, বাংলাদেশের মানুষেরও আছে, আমারও আছে, কারণ রাজনৈতিক দলগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে, এটাই নিয়ম গণতন্ত্রে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাদের দায়িত্ব এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে বাংলাদেশ যে একটা ফেজ অতিক্রম করছে, এখানে তাদের দায়িত্ব অতীতের অন্য যে কোনো সময় অনেক বেশি। কিন্তু এই রাজনৈতিক দায়িত্বটা পালন করা এত সহজ না, অত্যন্ত কঠিন। কিন্তু এখানে কিন্তু শুধু বাংলাদেশের ডোমেস্টিক বিষয় না, এখানে রিজিওনাল আপনাদের রাজনীতি আছে, ইন্টারন্যাশনাল আছে। কাজেই তারা ওই দায়িত্বটা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং জনগণের পালসকে তারা মানে বুঝে বাংলাদেশের মানুষ কি চায় সেভাবে কিন্তু তারা যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং দক্ষতার সঙ্গে যদি এগিয়ে নিয়ে যায়, নির্বাচন তো হবে, নির্বাচন করবে, পরপর নির্বাচনগুলি যাতে একটা রেগুলার ইন্টারভেলে হয় এবং রাজনৈতিক যে রিফর্মসগুলি আছে, হয়তো নিজেদের দলের মধ্যেও নতুন নতুন রিফর্মস হবে, চেঞ্জ আসবে, রাষ্ট্রের ক্ষেত্রে তো আসবে, সরকারের ক্ষেত্রে তো আসবেই। তখন কিন্তু এটা তো একটা বিষয় না, এটা অনেকগুলি বিষয়ের সম্মিলন করতে হবে। এখানে গণমাধ্যম আছে, সেখানে বিচার বিভাগ আছে, সেখানে আপনি দেখেন ব্যুরোক্রেসি আছে। এখন পর্যন্ত দেখেন ব্যুরোক্রেসি এখন পর্যন্ত ঠিক হয় নাই। এখন ওই যে আপনার পত্রপত্রিকাতে ফেসিবাদের দোষরা বসে আছে, তারা তাদের সুযোগের অপেক্ষা আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। তো কাজেই আমার কথা হচ্ছে, এই যে রাজনৈতিক দল, বিশেষ করে যেটার নেতৃত্বে বিএনপি দিচ্ছে, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আনঅফিসিয়ালি দিচ্ছে, বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি, ছাত্রদেরও দায়িত্ব আছে, জামাতেরও দায়িত্ব আছে, বামপন্থী সহ অন্যান্য যারা ইসলাম সবার দায়িত্ব আছে। আমি যেটা বলতে চাই যে তারা যাতে 5ই আগস্টের যে চেতনা, সেই জায়গার মধ্যে কিন্তু ঐক্যমত থাকতে হবে। সেটা সবাই কিন্তু বলে, কিন্তু বিএনপি সবাই বলতে আমাদের ঐক্য কিন্তু অটুট আছে, বিএনপিও বলেছে এবং এই গভর্নমেন্টও বলেছে। তো কাজে এটাতে সবাই যাতে মিন করে সেভাবে এগিয়ে যায়, অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে যেত। কারণ আপনি দেখেন বিএনপি তার অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু বিভিন্ন সময় বলেছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই। কথা তো সত্য, কারণ বিশেষ করে দেশে বিদেশে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে। বাংলাদেশকে আবার সেই আপনার প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যাওয়ার জন্য, যেটা গত 15-16 বছর দেখেছি আমরা, সেই পরিকল্পনাও আছে। আমাদের অনেক বাইরের অনেক বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে এটার সঙ্গে জড়িত। কাজে এই জায়গাগুলি রাজনৈতিক দলের যারা তারা কিন্তু বুঝেন ভালো করে, তারা সব কিছু প্রকাশ করেন তা না। কাজেই তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যাতে দক্ষতার সঙ্গে এই কাজটা করেন, তাহলে কিন্তু গণমাধ্যম সহ বিচার ব্যবস্থা সহ যে এই গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আমাদের রিবিল্ড করতে পারবো এবং মানুষের রাষ্ট্রের মালিকানা যে জনগণ, তাদের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো। আসবো আপনার কাছে। আমি একটু জনাব সাইদ খান আপনার কাছে আবারও আসতে চাই। নির্বাচন ডিসেম্বরে হবে বা ডিসেম্বরের আশপাশেই হবে, সেই কথা নির্বাচন কমিশনও কিন্তু প্রায়শই বলে এবং তাদের প্রস্তুতির কথা বলে, কিন্তু সক্ষমতার জায়গায় কতটা তৈরি হয়েছে? এর মধ্যে আপনি নিজেও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে, কোনো কোনো উপদেষ্টা বলছেন, কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে সক্ষমতা, আমি যদি পুলিশের কথা বলি, সারা দেশে নির্বাচন করার আরো অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সেই প্রস্তুতির জায়গায় কি আপনি দেখছেন? না, সেই প্রস্তুতির জায়গাটি তো আসলে কিছুটা সেই সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, সেটি হতাশাজনক। কারণ এখনো কিন্তু প্রশাসনের মধ্যে সেই আওয়ামী হেজিমনি রয়ে গেছে যে মাঠ প্রশাসনের যারা নির্বাচনটি তুলবেন সেটি শুধুমাত্র তো ডিসি বা এসপিরা নির্বাচন তোলেন না, তারা হয়তো বড় দায়িত্বে থাকেন, কিন্তু মাঠ প্রশাসনের আরো অনেক স্টেক কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি আওয়ামী হেজিমনি রেখে দিয়ে নির্বাচন করতে যান, সেখানে এক ধরনের কনস্পিরেসির সম্ভাবনা রয়েছে। আমি মনে করি যে ওই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সবাই কিন্তু একটি কথাই বলছে, যৌক্তিক সংস্কার হচ্ছে আসলে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেটুকু প্রয়োজন সেই সংস্কারটুকু কিন্তু সবাই চায়, সব রাজনৈতিক দল, আপনি, আমি, আমরা এবং নাগরিক সমাজ থেকে শুরু করে সবাই সেই সংস্কারটুকু চায়। সুতরাং সেই সংস্কারে কিন্তু আমরা অত তোড়জোড় দেখছি না, গতি দেখছি না। সেই জায়গাটি হতাশাজনক। এই জায়গাটিতে গতি বাড়ানোর মানে আমি তাগিদ দিচ্ছি। আরেকটি বিষয় যে কথাটি বলছেন যে সবুজ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন যে রাজনীতিতে সুস্থ ধারা ফিরবে কিনা। সুস্থ ধারা রাজনীতিতে ফিরবার জন্য এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি রাজনৈতিক সুষ্ঠু ধারা ফেরা। কিন্তু যারা ক্ষমতা আসবে পরবর্তীতে,
যে রাজনৈতিক সরকার যখন আসবে, যারা আসবে তারা তখন দায়বদ্ধ থাকবে। কিন্তু আমরা 5 আগস্ট তো 5 আগস্ট পরবর্তী এই সরকারকে দিয়েছি একটি পথ সৃষ্টি করবার জন্য। সেই পথ সৃষ্টি করবার জন্য তো সেরকম কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখছি না। এখনো প্রশাসনের মধ্যে সেই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী রিজিম রয়ে গেছে, রিজিমের লোক রয়ে গেছে, যাদের উপরে ভর করে একটি ফ্যাসিবাদ হৃষ্টপুষ্ট হয়েছে। এবং আরেকটি জিনিস যেটা এখনো আমরা প্রশাসনের মধ্যে লেজুর বৃত্তি দেখছি, সেই নেপোটিজম দেখছি, সেটি দূর হয়নি। এখনো আওয়ামী লীগের সেই লোকজনদেরকে হটিয়ে রাজনৈতিক দলের লোকজন কিন্তু চর দখলের মতো চেয়ার দখলের প্রতিযোগিতায় আছে। এবং যেটুকু মানে সুষ্ঠু ধারা ফিরবার কথা সম্ভাবনা ছিল, সেটি অনেকটাই ফিকে হয়ে আসছে। কারণ এই যে আওয়ামী হেজিমনি আপনি চাইলে কিন্তু এভাবে দূর করতে পারবেন না। পৃথিবীর ফ্যাসিবাদের হিস্ট্রি যদি আপনি দেখেন, ফ্যাসিবাদের পতনের পর ওভার দ্য নাইট কিন্তু ফ্যাসিবাদের দোসরদেরকে শর্ট টার্মে বিচার করা হয়। আমরা দেখছি যে এই বিচার প্রক্রিয়াটাই কিন্তু ধীর গতিতে এগুচ্ছে এবং এটি বিশাল সেই বিচারিক যে দীর্ঘসূত্রিতা, সেই একই সূত্র ধরে এগুচ্ছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে এত আইনি প্রক্রিয়া ফলো করবার কিছু নাই। শুধুমাত্র আন্তর্জাতিক একটি মানদণ্ড বজায় রেখে এই বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে এই প্রফেসর ইউনূস সরকার শেষ করতে পারে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে, আমি মনে করি এই ইউনূস সরকার বাংলাদেশের যতদিন ইতিহাস লেখা থাকবে ততদিন সোনার হরফে এই উপদেষ্টা পরিষদের নাম লেখা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কামাল উদ্দিন সবুজ, আমি আসলে সময় দিতে পারছি না, আমাদের সময় একদম শেষ। জনাব সাইদ খান এবং কামাল উদ্দিন সবুজ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।